আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে 25 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে 15 জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার বিকেলে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে একজন পলাতক রয়েছে। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআর এ থাকা কর্মকর্তা। প্রথমবারের মতো ফ্যাসিস্ট আমলের গুমের ঘটনায় জড়িত 23 সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি হতে দেখে আশার আলো দেখছে হাজারো ভুক্তভোগী। শুধু সেনাবাহিনী বলে না, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে, যারা অপরাধ করবে, প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক। যদি সে প্রকৃত অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। গুমের পিছনে দাঁড়ানো উচিত, এটা আমাদের সকলকে বোঝে। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, এটা আমি মনে করি। একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত, মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে। এই শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না, অন্যায় করে পার পাওয়া যাবে না। গুম, খুন ও মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত সেনাবাহিনী এবং র্যাবের অফিসারদের বিচার এদেশের মাটিতে ইতিহাস হয়ে থাকবে। কারণ বিগত 15 বছর আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা গুম, খুন সহ মানবতা বিরোধী বিভিন্ন রকমের অন্যায় অপকর্ম করেছে এবং তাদের কোনো বিচারও হয়নি। তো সে কারণেই কিন্তু এদেশের প্রশাসনের উপর থেকে এদেশের মানুষের আস্থা উঠে গিয়েছিল। তবে এই গুম খুনে অভিযুক্ত সেনাবাহিনী এবং র্যাবের অফিসারদের বিচারের মাধ্যমে পুনরায় আবারও এদেশের মানুষের আস্থা প্রশাসনের উপর পরিপূর্ণভাবে ফিরে আসবে। এবং ইতিমধ্যেই কিন্তু এই গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনাবাহিনী এবং র্যাবের অফিসারদের বিচারের নির্দেশ দিয়েছেন এবং কঠোর বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার গুম, খুন ও মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত সেনাবাহিনী এবং র্যাবের অফিসারদের বিচার নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি আদেশ দিয়েছেন এবং কি বলেছেন সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই অভিযুক্ত বাহিনীর সদস্যদের বিচারের ব্যাপারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, সেটা প্রথমে কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পর্যন্ত যত কিছুই হয়েছে, বিগত 17 বছর আমরা অনেক কিছু সাক্ষী হয়েছে, অনেক কিছু দেখেছি। এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি মাঠে ছিলাম, আমি দেখেছি অনেক কিছু হতে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। তাদের যে গ্রেপ্তারি পরোয়ানা, এটা খুব ভালো একটা কাজ হয়েছে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। সেফ এক্সিটে দেশের অনেকেই পেয়েছে, তাদের কারণেই পেয়েছে। সেনাবাহিনী তাদেরকে সেফ এক্সিট দিয়েছে, অনেক নেতা এদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যেটা আসলেই কাম্য ছিল না। জুলাইয়ের স্পিরিটটা ধারণ করতে এখন পর্যন্ত আমরা পারছি না। দেখা যাচ্ছে যে যত কাজই করতে যায়, সরকার করতে যাক বা কেউ উদ্যোগ নিক, কোনো রাজনৈতিক দল উদ্যোগ নিক, সেটাও আটকে দেওয়া হচ্ছে। আসলে এটা কোত্থেকে হচ্ছে এটাও খতিয়ে দেখা উচিত। সরকারকে আরো কঠিন হওয়া দরকার দেশ শাসনের জন্য। শুধু সেনাবাহিনী বলে না, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে, যারা অপরাধ করবে, প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক। আর যারা অপরাধী না, তাদেরকে জন্য কোনো বিচারের আওতায় আনা হয় না, তাদেরকে জন্য বেকসুর ফালাস দেওয়া হয়, তাদেরকে জন্য অযথা কোনো হয়রানির জন্য না করা হয়। যারা অপরাধের সঙ্গে যুক্ত, সে যে কোনো দলের, রাজনৈতিক দলের হোক আর রাজনৈতিক দলের বাইরে হোক, দেশের যে কোনো মানুষ হোক, তাদের বিচারের আওতায় আনা উচিত, এটা আমি মনে করি। আমরা জন্মের পর থেকে দেখেছি এবং আমাদের মুরব্বীরাও দেখেছে, দেশের জনগণ দেখেছে, প্রত্যেকটা সরকারে পর্যন্ত 71-এর পর থেকে পর্যন্ত যে সমস্ত সরকার এসেছেন, তাদের উন্নয়নও দেখেছে এবং তাদের অপকর্মগুলো দেখেছে, জুলুমগুলো দেখেছে। তবে আমরা চাচ্ছি যে বাংলাদেশের নতুন কিছু আসুক, এটা আমার মন্তব্য। বাংলাদেশের নতুন কিছু আসুক, আমরা একটু সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই দেশের জনগণ। আইনের এখন বাংলাদেশের ইন্টারিম সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে আইন শৃঙ্খলা, মানে মেজর আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা বা খুব স্ট্রিক্টলি সেটাকে মেনে চলা। সো দ্যাটস রিজন আই থিঙ্ক যেটা হবে যে মানুষের সিকিউরিটির জন্য সবচেয়ে, আপনি অ্যাজ এ পলিটিশিয়ান ইউ হ্যাভ টু ডু দ্য মেইন থিং ইজ
ইউ হ্যাভ টু আই এম সরি জাস্টিফাই করা উচিত, কোনো রং ওয়েতে যেন না যায়। এটা থাকবে এখন ডিজিটাল যুগ, সো এটা হতে আমাদের জন্য আমরা এখন অনেকটা আগে থেকে অনেকটা ইফিসিয়েন্ট আর সাকসেসফুল হয়েছে বিভিন্ন সিস্টেমের দ্বারা। তো এক্ষেত্রে যদিও আমরা এই যে জিনিসটার জন্য আমাদেরকে অবশ্যই মানে তার জোরালো সাকসেস দেওয়া উচিত এবং বেশি খুব ভালো পরিমাণের যে তদন্ত বলে ইনভেস্টিগেশন সেটা করা উচিত। বিশেষ করে আমার বাড়িটা হচ্ছে সিলেট, আমাদের এমপি হচ্ছে ইলিয়াস আলী। উনি অনেক দিন ধরে মনে করেন যে 2-3 বার গুণ হয়েছে, ওর মধ্যে গুণ আছে, ওনার কোনো খোঁজখবর পাইতেছি না। আমার এমপির কথাই আমি বলতেছি, বড় কষ্টের বিষয়। আমাদের যে বিশ্বনাথ থানার যে এমপিটা আছে না, আমাদের একজনই এমপি, আর ওনার মতো আর কোনো এমপি নাই। বড় সবাই কষ্টের বিষয় এই বলতেই আমার কথা শেষ। আমার এমপিদের জন্য যেন খুঁজে পাই, আপনারা সবাই প্রত্যাশা রাখি। আমরা সব অনেক এমপি বাইরে আইছে গুণ থেকে, কিন্তু আমাদের এমপিটা বাইরে হয় নাই, গুণ করা হয়েছিল, সিলেটেই গুণ করা হয়েছিল। তখন এখন মতো ওনার কোনো খোঁজখবর মিলে নাই, আর ওনার কোনো খোঁজখবর পাওয়া নাই। যদি সে প্রকৃত অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। আর যদি অপরাধ না করে থাকে, একজন মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন নাই। আর দেশের শাসন আমার মনে হয় যে দলই হোক না কেন, কোনো দল নির্বাচিত হইয়া দেশে সুশাসন প্রতিষ্ঠা করুক, দেশের জনগণ ভালো থাকুক, সুন্দর থাকুক, ব্যবসা বাণিজ্য কাজ কাম সব ভালো করুক, সবাই ভালো থাকুক, দেশ ভালো চলুক। এটা আমাদের সাধারণ মানুষের কাম্য। কোনো দল না, যে কোনো দল নির্বাচিত হয়ে আসুক, আইসা দেশ পরিচালনা করুক সুন্দর শান্তভাবে, এটা আমাদের চাওয়ার কিছু না। আমরা জানি আর্মি একটা পেশাগত দল, হ্যাঁ, পেশাগত দল যখন দায়িত্ব পালন করে তখন তারা একটা সুশৃঙ্খল নিয়ম নীতিমালার মধ্যে থাকে। তো সে তার সুপিরিয়র কমান্ড ফলো করতে বাধ্য। তো সেই অনুযায়ী তারা যদি কোনো কমান্ড ফলো করে থাকে, এবং তার জন্য কিন্তু তাকে অভিযুক্ত করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। সেনাবাহিনীর সেই ধরনের কোনো স্বাধীনতা নাই, তারা কমান্ড ফলো করতে বাধ্য। তো এবং তাদের কমান্ডের রেসপন্সিবিলিটি সুপিরিয়র যে অথরিটি থাকে তাকেই নিতে হয়। সো এই কারণে আমার মনে হয় যে সেনাবাহিনী একটা দায়মুক্তির মধ্যে দিয়েই থাকে। সেনাবাহিনীর মূল দায়িত্ব কিন্তু দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা, এবং তারা কখনো নিজ দেশের সিটিজেনকে প্রতিপক্ষ হিসেবে তারা মোকাবেলা করবে, এই জন্য সেনাবাহিনী সৃষ্টিও হয় নাই, জন্মও হয় নাই, তাদের প্রশিক্ষণ এবং সব কিছু সেইভাবে নিয়ম নীতিমালা সেইভাবেই তৈরি হয়েছে। এবং এই কারণেই সেনাবাহিনীকে কখনো আপনি এই ধরনের কোনো নিয়ম নীতির মধ্যে আনতে পারেন না, এবং সিভিল কোর্টে তাদের বিচার হওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি না। এটা সকলেরই এইভাবে করা উচিত। আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো উচিত, অন্যায় গুমের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এটা আমরা সকলকে বোঝে, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, এটা আমি মনে করি। এখন তো অন্তর্বাদী সরকার, যদি কোনো সরকার ক্ষমতা আসে, তাদের কাম হলো সেটাতে রুখে দাঁড়ানো, সেটা প্রতিহত করা। আমরা জনসাধারণ হিসেবে আমার দায়িত্ব হলো তার সাপোর্ট করা, তাদেরকেই এটার এই বিষয়ে তাদেরকে দেওয়ানো, যেন এই বিরুদ্ধে আমরা কাজ করতে পারি, এটার বিরোধিতা করি। সকলেই যেন আমরা বিরোধিতা করি, আমরা সাধারণ দেশে বাংলাদেশের নাগরিক, এটার বিরোধিতা করা উচিত। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শাস্তির আওতায় আসবে, আর অভিযোগ প্রমাণিত না হলে তাহলে এটা আদালত যা বলে এটাই ঠিক না। তো এইটাই আর কি, যে অন্যায় করছে তার প্রায়শ্চিত্ত হবে, যে অন্যায় করে নাই তার বিচার হবে না, কিংবা সে শাস্তি পাবে না। একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত, মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে। শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না, অন্যায় করে পার পাওয়া যাবে না। তো যে অন্যায় করবে সে সচেতন হবে, তাহলে ওই অন্যায়গুলি করবে না। আর অন্যায় যদি করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের দেশে অন্যায় লালন করে মানুষ, এই কারণে হইল গিয়ে ভবিষ্যতে খালি এরকম অন্যায় হতে থাকবে। আগে যদি এটার হতো, বিচারের আওতায় আসতো, তাহলে এই অন্যায়টা এতটুকু আসতো না। তো যাই হোক, এই প্রজন্ম কি করে দেখা যাক, সব তো বিচারের উপরে নির্ভর করতেছে সবকিছু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন,
যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট 16 জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে 15 জন এসে হেফাজতে রয়েছেন। 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। আর এলপি এর একজন আছে, সেও আসছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে সংযুক্ত হয়েছে। এদিকে গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা পালিয়ে গেছেন। এর মধ্যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন। এছাড়া দিল্লিতে অবস্থান করছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর। ডিজিএফআই এর 5 পরিচালকের সবাই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে গুম খুনের মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি সাদিক কায়েম। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে বিগত 15 বছরে আমাদের দেশের হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলেছে এবং হাজারো সন্তান তার মা বাবাকে হারিয়ে ফেলেছে। কারণ বিগত 15 বছরে কাউকে গুম করে ফেলা হয়েছে, কাউকে খুন করে ফেলা হয়েছে এবং বিভিন্ন ধরনের মানবতা বিরোধী অপরাধ কিন্তু মানে একভাবে যেরকমভাবে রাজনৈতিক দলের অনেকে করেছে, আবার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই অন্যায়গুলো করেছে এবং যেই কারণে কিন্তু এদেশের মানুষ নিরাপদে এদেশে বসবাস করতে পারেনি এবং সব সময় একটা আতঙ্ক নিয়ে কিন্তু জীবন চালাইতো যে কখন কোন বাহিনী আবার এসে গুম করে নিয়ে যায়, কি করে তার তো কোনো ঠিক নেই। তো বর্তমানে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে এদেশের মানুষ এটাই আশা করেছিল যে যারাই অপরাধের সাথে জড়িত হোক, সে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের লোক অথবা কোনো বাহিনীর সদস্য, যেই হোক না কেন, যে অপরাধ করবে তার বিচার হবে, অপরাধ করলে তার বিচার হতেই হবে, সে যেই হোক না কেন। এটাই এদেশের মানুষের আশা এবং এদেশের মানুষের চাওয়া এবং যে কারণে কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত তাদের বিষয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদেরকে জনসম্মুখে সাধারণ মানুষদেরকে যেরকমভাবে সাধারণ আদালতে বিচার হয় ঠিক সেভাবেই জনসম্মুখেই এই বাহিনীর সদস্যদেরও বিচার হবে। যদিও এই সেনাবাহিনীর ব্যাপারে কিন্তু সামরিক আদালত রয়েছে, অর্থাৎ তাদের বিচারটা এমনভাবে হয় যাতে বাহিরের কেউ না জানে বা তাদের নিয়মকানুন রয়েছে, কিন্তু যেহেতু তারা অপরাধটা প্রকাশ্যে করেছে সেহেতু তাদের বিচারটাও এখন প্রকাশ্যে হবে। তো এজন্য কিন্তু বিশেষ করে কয়েকদিন অনেকেই বলছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এই যারা অপরাধী বাহিনীর বিভিন্ন বাহিনীর তো তাদেরকে বিচারের জন্য সাপোর্ট করে কিনা বা সমর্থন করে কিনা বা বিচার করতে বাধা প্রদান করে কিনা, এরকম একটা বিষয় কিন্তু আলোচনা এসেছিল। কিন্তু দেখা গেল যে না, সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে জানানো হয়েছে যে না, আমরা ন্যায় বিচার চাই এবং অপরাধী যেই হোক তার বিচার হবে, এটা আমরা চাই, তাতে আমরা কোনো ধরনের কোনো বাধা দিব না, এটা কিন্তু তারা বলেছে। তো যে কারণে কিন্তু এদেশের মানুষ তাদের বক্তব্যে এবং তাদের যে ঘোষণা, তাদের যে স্টেটমেন্ট, তাদের যে অবস্থা, তাতে এদেশের মানুষ তাদের উপরে ভরসা রেখেছে এবং আস্তে আস্তে করে তাদের উপরে ভরসা ফিরে আসবে। কারণ এদেশের প্রশাসনের উপর থেকে যেরকমভাবে মানুষের আস্থা হারিয়ে গিয়েছিল, কারণ তারা বিভিন্ন রকম অন্যায় অপকর্ম করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, কিন্তু তাদের কোনো বিচার হয়নি। আর এখন বিচার হলে অবশ্যই এদেশের মানুষের আবার পুনরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন আদালতের উপরে পরিপূর্ণভাবে আস্থা ফিরে আসবে। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।